শেয়ার করছি, জাস্ট মিনিট। এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, 85 কি বলেছে? 1812 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7, 11 এবং 14 দ্বারা বিভাজ্য? তাহলে একটা সংখ্যা যদি 7, 11 এবং 14 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে? 7, 11 এবং 14 এর এলসিএম দিয়েও ডিভিজিবল হবে। তাহলে এলসিএম বের করে নাও। এলসিএম আমি যদি বের করি 7, 11 and 14, তাহলে সব থেকে বড় সংখ্যাটা লিখে ফেলবো, তারপরে 11 লিখে ফেলবো, 7 তো আছে, তাহলে এটা এলসিএম হয়ে যাবে। 4, 11, 44 4, মানে 154। 1812 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7, 11, 14 দ্বারা বিভাজ্য? তার মানে একটা সংখ্যা 7, 11, 14 দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলে এই যে এলসিএম পেয়েছি, এলসিএম দিয়েও ডিভিজিবল হবে। তাহলে 1812 কে আমরা কি করবো? এবার ডিভাইড করবো কত দিয়ে? 154 দিয়ে, 154 দিয়ে। দেখবো যে এর সাথে আমাকে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা ডিভিজিবল হবে। 154 একবার দিলাম, 11 থেকে 4 বার দিলে 7, 6, 8 থেকে 6 বার দিলে 2, 2, 7, 2, 2 বার দিলে তো তোমার বেশি হয়ে যাবে, তাহলে একবারই তোমাকে দিতে হবে। 154, 12 থেকে 4 বার দিলে 8, 7 থেকে চলে 6, 7 থেকে 6 বার দিলে 1, 2 থেকে 1 বার দিলে 1। তাহলে আমাদেরকে তাহলে কত যোগ করতে হবে বলো আমাকে? আমি এখানে 116 আছে, 116, 12 থেকে 4 বার দিলে 8 হবে এখানে, ভুল করলে। তাহলে এখানে মিনিমাম কত যোগ করলে এটা পুরো? দেখো 1812 সংখ্যাটা কি হচ্ছে, এর সাথে আমাকে বলেছে যে সর্বনিম্ন কত যোগ করলে সেটা কি হয়ে যাবে? যোগ করলে 7, 11 এবং 14 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7, 11 এবং 14 দ্বারা বিভাজ্য হবে মানে এলসিএম দিয়ে বিভাজ্য হবে, মানে 154 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সর্বনিম্ন যেটা আমাকে যোগ করতে হবে সেটা হচ্ছে কত? 154 মাইনাস 118, 36। এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এরপরে দেখো কি বলেছে। আচ্ছা, 86 তোমাদের নাম্বার সিস্টেম যখন করাবো তখন 86 বলবো আমি ডিটেলসে, কারণ ডিভিজিবিলিটি রুল দিয়ে হবে। এটা একটা রুলের মধ্যে পড়ে যায় যে একটা সংখ্যা 11, 13 এবং 7 দিয়ে ডিভিজিবল হওয়া মানে এর, আচ্ছা, নিচের কোন সংখ্যাটি 11, 13 এবং 7 দিয়ে ডিভিজিবল? তাহলে সেই একই জিনিস হয়ে গেল। 11, হ্যাঁ, 11, 13 এবং 7 দিয়ে ডিভিজিবল হওয়া মানে এদের এলসিএম দিয়ে ডিভিজিবল হওয়া, এবং এদের যেটা এলসিএম আসবে সেটা গুণ করে দেখে নাও কত হচ্ছে। 1001 হবে মনে হয়। ঠিক আছে, একটু গুণ করে দেখে নাও কত হচ্ছে। 7 পরং 91, 91 কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 90, একবারে করি এখানে 1, 9 কে 10 এর শূন্য, 9 কে 10, 1001, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলে দিই, তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? 1001। তোমাকে এখানে ভাগ করার দরকার পড়বে না। কোন একটা সংখ্যা যদি এরকম ভাবে রিপিট হয়, যে কোনো সংখ্যা 1, 2, 3, 1, 2, 3, তাহলে এই সংখ্যাটা অবশ্যই এরকম ভাবে তিনটে তিনটে করে যদি রিপিট হয়ে আসে, তাহলে সেই সংখ্যাটা কি হয়? এই সমস্ত সংখ্যাগুলো 7 দিয়েও ডিভিজিবল হয়, 11 দিয়েও ডিভিজিবল হবে এবং 13 দিয়েও ডিভিজিবল হবে। তার মানে এদের এলসিএম যেটা সেটা 1001, এটা দিয়েও ডিভিজিবল হবে। তাহলে এরকম রিপিটেশন সংখ্যা কোথায় আছে দেখে নাও। সেটা হচ্ছে গিয়ে 624, 624, 624, 624। তাহলে একবারে ডিরেক্টলি অ্যান্সার করবো যে 624, 624। এবার তুমি যদি বলো যে কি করে হচ্ছে, আরো ডিটেলসে করানো যায় যে কি করে হচ্ছে, যে আমরা কি করে বলতে পারছি যে 11, 13 এবং 7 দিয়ে ডিভিজিবল হবে। 11, 13, 7 দিয়ে ডিভিজিবল হবে মানে এদের এলসিএম দিয়ে ডিভিজিবল হওয়া। এদের এলসিএম কত আসবে? 1000, 1001। সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। দেখো আমি এখানে এই সংখ্যাটাকে যদি ভেঙে নিই, 624, 624, তিনটে তিনটে করে যদি রিপিট হয় না, তাহলে এটা সেটা 1001 দিয়ে ডিভিজিবল হতেই হবে। এখান থেকে আমি এই সংখ্যাটাকে এরকম ভাবে লিখতে পারবো, 62400 প্লাস 624 প্লাস 624। এখান থেকে যদি আমি 624 কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমি 624 কমন নিয়ে নিই,
তাহলে কত হয়ে যাবে 1000, আর এখানে পড়ে থাকলো 1। তাহলে 624 ইন্টু কত 1001। তাহলে যে কোনো সংখ্যা যেটা 3টে করে রিপিট হবে, রিপিটেশন হিসাবে আসবে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 1001 দিয়ে ডিভিজিবল হবে, এবং 1001 দিয়ে ডিভিজিবল হওয়া মানে 7, 11, 13 দিয়ে ডিভিজিবল হবে। তো ডিরেক্টলি আমরা অ্যান্সার দেখে চুজ করতে পারি। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো কি বলেছে 87। কি বললো? দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু হলো গসাগু এর 221 গুণ। যদি একটি সংখ্যা 200 ও 300-র মধ্যে অবস্থান করে, তবে অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত হবে? অপর সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত হবে? দুটি সংখ্যার গসাগু যদি আমাকে 21 বলে দেয়, তাহলে সংখ্যাগুলো আমি ধরতে পারবো। একটা 21x যদি নিয়ে একটা 21y হবে। আচ্ছা, একটা 21x হলে একটা 21y হবে। আর কি বলবো? লসাগু হলো গসাগু এর, আচ্ছা গসাগু তো আমাকে বলে দিয়েছে 21। লসাগু হলো গসাগু এর 21, কত 221 গুণ। আচ্ছা, তার মানে আমি যদি এখানে HCF পেয়েছি হচ্ছে গিয়ে তোমার 21, তাহলে বলতে পারবো যে এলসিএম কত হবে? এলসিএম যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 21 ইন্টু 221, তাই না? কারণ গসাগু যদি 21 হয়, লসাগু হলো গসাগু এর 221 গুণ, তাহলে 21 ইন্টু 221 হবে। গসাগু যেহেতু আমাকে বলে দিয়েছে 21, তাহলে আমি সংখ্যা দুটোকে এরকম ভাবে ধরতে পারবো 21x এবং 21y। আর আমরা জানি যে সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে গিয়ে লসাগু ইন্টু গসাগু। তার মানে লসাগু হচ্ছে এটা 221, 221, আর গসাগু হলো 21। বেশ, এটা ক্যালকুলেশন করে দেখি 21-এর সাথে 21 কাটো, আর একটা 21-এর সাথে 21 কাটো। তারপরে আমরা কত পেলাম? xy সমান হচ্ছে 221। xy যদি 221 হয়, তাহলে আমাকে সংখ্যাগুলো এবার চুজ করতে হবে যে কি কি সংখ্যা আসতে পারে। একটা সংখ্যা আমাকে 200 থেকে 300-র মধ্যে কিন্তু বলে দিয়েছে। 221-কে যদি আমরা ব্রেক করে নিই, আচ্ছা এখানে চলো এরকম ভাবে করে দিলে 2 দিকে যাবে না, 2 দিয়ে 4 একে 5, কত দিয়ে ভাগ যাবে বলো তো? 13, 13 হ্যাঁ, 13 দিয়ে ভাগ, অবশ্যই। 13 ইন্টু 7। তার মানে এটা ছাড়া আর কোনো কিছু নেই কিন্তু। হ্যাঁ, একটা হবে, আর একটা হবে যে x ইন্টু y এর গুণফল, এটাও হতে পারে 1 ইন্টু 221, কিন্তু এটা নিয়ে আবার হবে না, কারণ একটা সংখ্যা আমাকে কি বলেছে? 200 এবং 300-র মধ্যে বলেছে। তাহলে 200 এবং 300-র মধ্যে যদি বলে, তাহলে সেক্ষেত্রে একটা 1 যদি আমি নিই, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? 21x। 21x মানে কি হয়ে গেল? একটা সংখ্যা 21 হয়ে গেল। আর একটা সংখ্যা 21y, 21y মানে 21 গুণিত 221 হচ্ছে। এটা 200 থেকে 300-র মধ্যে হচ্ছে না, এবং এটাও হচ্ছে না। তাহলে এই সিরিজটা আমি নিতে পারবো না, কারণ এটা কি হচ্ছে 200 থেকে 300-র মধ্যে হবে না। 200 ও 300 এর মধ্যে নয়। এটা যদি হয়, তাহলে একটা সংখ্যা কি হচ্ছে দেখে নেব, গুণ গুণ করে দেখে নেব। 21x মানে কত হলো? 1 নম্বর টেস্ট করে 2 নম্বর 21 ইন্টু 13, আর একটা হচ্ছে 21y মানে 21 ইন্টু 7। 7 একে 7, 7 2 12, 14। বেশ, সেটা কত হচ্ছে? 13 একে 13, 3, 13 দিয়ে 26, একে 27। তার মানে এটা তো 200 থেকে 300-র মধ্যে। ওটা কতটা হবে দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো।
21 ভাই, ওটা 21 ইন্টু 17 হবে না? 17 হবে বলছো? 21 একে 21, 12 থেকে 3 বাদ দিলে 9, হ্যাঁ 17 হবে গো, ভুল করছি, সরি সরি। হ্যাঁ 21 ইন্টু 17 হবে, এটা ভুল লিখেছি। তাহলে 21 ইন্টু 17 যদি হয় তাহলে এটা কত হচ্ছে, তাহলে এই সংখ্যাটাই হবে। তাহলে আমাকে বলেছে এই সংখ্যাটা যদি আমরা বের করি কত হয়ে গেল, তাহলে 17 একটা 17, 7, 17 থেকে 34, সাথে কত 35। সংখ্যাগুলোর সমষ্টি, অঙ্কগুলোর সমষ্টি চেয়েছে, 7 5 12 আর 3 কত 15, 7 5 12 আর 3 কত 15, তাহলে অঙ্কগুলোর সমষ্টি কত হয়ে গেল 15, মানে অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে তাহলে। এবার 83 এর করতে পারি। 83 দেখো কি বলেছে। 5 3 5 AB, 5 অঙ্কের সংখ্যা একটা বলে দিয়েছে, যদি 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab এর মান কত, মানে আলটিমেট আমাকে a আর b বের করতে হচ্ছে। তাহলে আমরা রুল ইউজ করব যে একটা সংখ্যা যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেটা, সেই সংখ্যাটা অবশ্যই কি হতে হবে, তার যোগফল 3 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে তার যোগফল 3 দিয়ে ডিভিজিবল হওয়া মানে কি, a প্লাস b, 5 3 8, 8 3 কত 15। তাহলে এটাকে 3 এর মাল্টিপ্লে আসতে হবে। তাহলে 3 এর মাল্টিপ্লে যদি আসতে হয় তাহলে a এবং b এর ভ্যালু কত হতে হবে, মিনিমাম কত হতে হবে যাতে এটা 3 এর মাল্টিপল হয়ে যায়। তাহলে তোমরা বলবে যে a, হুম, ঠিক। আজকে অনেক ভুলভাল তারা লিখছি আমি, এবং লিখবো হয়তো। বেশ, তাহলে মিনিমাম কত নিতে হবে বলো, যাতে করে তোমার 5 এর, সরি, 3 এর মাল্টিপল হয়ে যায়, তাহলে কত হবে, 5 হবে, তাই না? দেয়ারফর এখান থেকে একটা ইকুয়েশন পেলাম যে a প্লাস b সমান হচ্ছে 5, এটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার 11 ডিভিজিবিলিটি রুল হয়তো তোমরা জানো, যে একটা সংখ্যা 11 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটার আমরা এরকম ভাবে নিয়ে এসেছি। ধরে নাও আমি এখানে তোমাকে বললাম, দাদা, বলো। ওখানে 13 প্রথম, 15, তার 15 তো 3 দিয়ে থাক। মিনিমাম তাহলে 15 যদি হয় তাহলে 2 নাও। হুম 15 তো 3 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে এখানে আমরা 2 নেব। তাহলে a প্লাস বি সমান 2 পেয়ে গেলাম, a প্লাস বি 2। আচ্ছা, এবার আমি 11 তার ডিভিজিবিলিটি রুল চেক করব, 11 তার ডিভিজিবিলিটি রুল চেক করবো, যে কোনো দুটো, 3 7 অথবা 3 9, 11 ডিভিজিবিলিটি রুল চেক করার সুবিধা হবে সেই জন্য 11 দিয়ে করছি। যে 1331 আমি একটা সংখ্যা লিখলাম, এর অড প্লেস এবং ইভেন প্লেসের আমরা যোগ করে যদি সাবট্রাক্ট করি, এবং সাবট্রাক্ট করে যেটা ভ্যালু আসবে, অড প্লেস মানে কি, যদি আমি এদিক থেকে কাউন্ট করতে যাই, এটা 1 নম্বর পজিশনে আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং 4 নম্বর, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ড প্লেসে যেগুলো আছে, ওয়ার্ড প্লেসে মানে 1 প্লাস 3, মানে কত হলো 4, আর ইভেন প্লেসে কত আছে 3 প্লাস 1, শুধু ডিফারেন্স নেব, তাহলে কত হলো 0। যদি 0 হয় অথবা 11-র মাল্টিপল যদি কোনো সংখ্যা আসে তাহলে সেক্ষেত্রে এরা এরা কি হবে, এই সংখ্যাটা তোমার 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে একই রকম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব। একই রকম জিনিস যদি অ্যাপ্লাই করা যায়, কি আছে, 5 3 5 a b, দেখো এটার সাথে এটা আসবে, তারপরে এটার সাথে এটা আসবে, এখানে কোনো কিছু নেই মানে কি আছে, 0 আছে, মানে এটার সাথে a এর সাথে 5 আসবে, সরি ভুল লিখছি, a এর সাথে 3 আসবে, a এর সাথে 3 আসবে, 3 পরে কি আসবে, 0 আসবে। 0 লিখলে হলো, না লিখলেও হবে। তাহলে কত হয়ে গেল, আমরা যদি যোগ করি তাহলে প্রথমে যেটা যোগ করে পেলাম, প্রথমে অড প্লেস গুলো করছি, তার মানে b প্লাস 5 প্লাস 5 মানে কত হয়ে গেল, b প্লাস 10 মাইনাস, এবার আমরা ইভেন প্লেস গুলো যোগ করছি, তাহলে ইভেন প্লেস গুলো যদি করি তাহলে কত হবে, a প্লাস 3, এখানে তো 0 আছে, তাহলে কত পেয়ে গেলাম, a প্লাস
আচ্ছা, এবার দেখো কি আসছে আলটিমেট। বি মাইনাস এ, আচ্ছা 11 দিয়ে ডিভিজিবল, ডিফারেন্স বি মাইনাস এ, বি মাইনাস 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7। 10 থেকে 3 বাদ দিলে 7 হবে। আচ্ছা এবার বলো তো বি মাইনাস এ এর ভ্যালু তাহলে যদি আমাকে 11 দিয়ে ডিভিজিবল হতে হয় তাহলে বি মাইনাস এ এর ভ্যালু আমাকে কত নিতে হবে? ওখানে মনে হয় প্লাস হবে, হুম, প্লাস প্লাস 7 হবে প্লাস না 7 মনে হয়? হবে, হ্যাঁ প্লাস 7 হবে। তাহলে এখানে বলো যে বি মাইনাস এ এর ভ্যালু তাহলে কত নেব, যার জন্য এটা কি হয়ে যাবে তোমার 11 দিয়ে কি হয়ে যাবে ডিভিজিবল হবে? 4। 4। তাহলে বি মাইনাস এ দিস ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4। এখানে আমরা ভ্যালুতে গুরুত্ব দিব, প্লাস মাইনাসে কিন্তু কোনো রকম গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই। এখানে আমি জাস্ট ডিফারেন্সটা বের করছি। ডিফারেন্স মানে জাস্ট বড়টা থেকে ছোটটা। এখানে এও বড় হতে পারে, আমি শিওর না যে কোনটা বড়, কোন সংখ্যাটা বড় আছে। এও বড় হতে পারে, বিও বড় হতে পারে। আচ্ছা এখানে এবার দেখে নাও, আমি যদি ক্যালকুলেশন করি এখানে এবার, তাহলে এ প্লাস বি তখন হচ্ছে 2 বেরিয়েছে। এবং এখানে যদি আমরা দিয়ে লিখি মাইনাস এ প্লাস বি দিস ইকুয়ালস টু কত? 4। টুয়াইস বি দিস ইকুয়ালস টু 6, বি সমান হচ্ছে 3। বি সমান যদি 3 হয় তাহলে কত হয়ে গেল? আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাচ্ছি, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এ সমান কত হয়ে যাবে? 2 মাইনাস 3। তাহলে কত পেয়ে গেলাম? 1। আমরা কি করব? ভ্যালুতে জোর দিব। পজিটিভ নেগেটিভ এগুলোতে আমার জোর দেওয়ার ব্যাপার নেই। তাহলে এ এর মান কত হচ্ছে? 1 হচ্ছে। দাঁড়াও, ভুল করছি না তো? 3 9 a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 3। আচ্ছা এখানে আবার বের করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab। 7 4 11, 10 থেকে 3 বাদ দিলে 7, b মাইনাস a দিস ইকুয়ালস টু 4। মিনিমাম মানে 4 নিতে পারবো। 4 নিলাম, b সমান 3। a মানে 1 তার স্কয়ার মাইনাস b মানে 3 তার স্কয়ার। না এখানে তো আসছে না ভালো, হচ্ছে ব্যাপার। পাঁচ অঙ্কের সংখ্যা 535 যদি 3 7 এবং 11 দ্বারা বিভাজ্য হয় তবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস ab এর মান কত হবে? 13 5 5 10 3 13, তার মানে a প্লাস b 2। আর এখানে 11 ডিভিজিবিলিটি রুল যদি অ্যাপ্লাই করি তাহলে পেলাম b প্লাস 5, b প্লাস 5 10, ঠিক আছে। 2 প্লাস 3, b মাইনাস a দিস ইকুয়ালস টু 10 থেকে 3 বাদ দিলে 7। তাহলে মিনিমাম আমাকে 4 নিতে হবে, নাহলে হবে না। 4 নিলে কত পেলাম? সেটা 1 মিনিট দাঁড়াও তো, এটা চেক করে দেখি। কনসেপ্টে ভুল করছে কিছু। -7, দাদা 11 তো আসলেও তো হতো না। হ্যাঁ 0 আসলেও তো, ওটাই দেখছি যে -7 যদি নিই তাহলে কি হচ্ছে। b মাইনাস a মাইনাস 7, তাহলে কি মিলছে? -7, তাহলে 2 b 7 দিয়ে 9 না, এটা তোমার এখানে তাহলে নাম্বারটা 9/2 চলে আসবে, তাহলে হবে না। আচ্ছা এটা বাদ দাও, এটা আমি একবার করে নিই, করে তারপরে বলবো। অন্য কিছু বলো, এটা বাদ দাও, এটা করে নিই, করে নিয়ে নেক্সট দিন বলবো। রিয়েল 7 2025 কত নম্বর গো? 74।
74। আচ্ছা, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420। আচ্ছা, তিনটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো রকম রুল নেই। এক্ষেত্রে আমাকে রিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে করতে হবে। তো কি বলেছে, তিনটি সংখ্যার গসাগু হচ্ছে কি যথাক্রমে 6 এবং লসাগু হচ্ছে কি তোমার 420। দুটি সংখ্যা যথাক্রমে 12, 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে তিনটে সংখ্যা আমি এরকম ধরতে পারি 6x, 6y, 6z। কারণ গসাগু যেটা হবে সেই গসাগু মিনিমাম গসাগুটা থাকে ওর ভিতরে। একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে কত? 12 বলে দিয়েছে। একটা সংখ্যা আমাকে কত বলে দিয়েছে? ঠিক। আর একটা সংখ্যা কত হবে এটা বের করতে হবে। এবং এই তিনটে সংখ্যার যেটা লসাগু সেটা হচ্ছে 420। এবার তুমি অপশন তোলো, অপশন তুলে দেখো যে কার সাথে হচ্ছে। আমি যদি 21 নিই, 21 যদি নিই তাহলে 21, আচ্ছা তৃতীয় সংখ্যাটি আমাকে বের করতে হবে। 21 যদি নেওয়া হয়, 3 নম্বর সংখ্যাটা আমি 21 ধরে নিলাম, 6 এর মাল্টিপল হবে। মেন কথা হচ্ছে 6 এর মাল্টিপল এটা হচ্ছে না। তিনটে সংখ্যায় 6 এর মাল্টিপল হবে, 6x, 6y, 6z। এটাও 6 এর মাল্টিপল। তাহলে হয় আমি 18 দিয়ে চেক করব, আর না হলে আমি কি করব 42 দিয়ে চেক করব। তাহলে প্রথমে যদি 18 নিই তাহলে 18 কিন্তু তোমার HCF হচ্ছে। এবার দেখে নিতে হবে যে এলসিএম হচ্ছে কিনা। তাহলে এলসিএম করার জন্য সব থেকে বড় সংখ্যা 30 নিলাম। আচ্ছা, এখানে 18 কি আছে দেখো, 18 ভিতরে কি আছে? 6 3 18, 6 আছে কিন্তু 3 নেই। এটা হচ্ছে 6 5 30, 6 5 30। এটা হচ্ছে কি তোমার 6 3 18, 6 আছে 3 নেই, তাহলে 3 দিলাম। এখানে কি হচ্ছে, এটাকে যদি আমি ব্রেক করি তাহলে 6 ইন্টু 2, 6 আছে কিন্তু 2 নেই। তাহলে 30 3 90, 90 2 180 হচ্ছে। 18 যদি নিই তাহলে 180 হচ্ছে। তাহলে 18 হবে না। কত হবে তাহলে? 42। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 42 হবে। 42। বি দিয়ে হলো না, তার মানে বি বাদ, তার মানে লাস্ট অপশন আমাদের সি বেঁচে থাকবে, তাহলে সি অ্যান্সার। বাকিগুলো হয়ে গেছিল, বুঝতে পারলে? এটা আরেকবার বলে দাও। গসাগু আমাকে 6 বলেছে, তার মানে নম্বর গুলো যেগুলো হবে সেটাকে আমি ধরলাম 6x, 6y এবং 6z। নম্বর গুলো কি হবে? 6 এর মাল্টিপল হবে। তাহলে প্রথম একটা নম্বর আমাকে বলে দিয়েছে কত? 12। দ্বিতীয় একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে কত? 30। পরের সংখ্যাটা কি হবে? 6 এর মাল্টিপল হবে। তাহলে 6 এর মাল্টিপল 21 না, 6 এর মাল্টিপল 70 না। তাহলে 6 এর মাল্টিপল কে? 18 এবং 42, সেই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। যদি আমি 18 নিই, তাহলে সেক্ষেত্রে 12, 30 এবং 18 এর লসাগু 420 হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। 6 দিয়ে নাও, 6 দিয়ে 12, আচ্ছা 6 5 30, 6 3 18 হচ্ছে না এখানে, তাহলে 42 এর অপশন, তাহলে 42 অ্যান্সার হবে। হয়েছে? আচ্ছা, পরের কোশ্চেন বলো। তাহলে এসসিএফ এলসিএম মোটামুটি আমি তো এগুলো পড়েছিলাম না, এগুলো হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো হয়ে যাচ্ছে, হুম। কিন্তু না 66 নাম্বারটা একটু দেখো। 66। হ্যাঁ, 65টা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রতি ক্ষেত্রে হ্যাঁ প্রতি ক্ষেত্রে এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ঝামেলা। 3টে দিলে বেশি সুবিধা হতো। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ যখন বলবে তখন সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এখানে 3টে থাকলে তো খুব সুবিধা। আমরা কি করেছিলাম যে দেখো 3টে সংখ্যা এ বি সি আছে, তাহলে ডিফারেন্স গুলো কিভাবে লিখবো? প্রথমে এ এর সাথে বি কে নাও, হয়ে গেল একটা ডিফারেন্স। এ এর সাথে সি কে নাও, দুটো ডিফারেন্স হয়ে গেল। আর লাস্ট পর্যন্ত কি বেঁচে থাকলো? বি এর সাথে সি। কিন্তু 4টে সংখ্যা থাকলে তোমাকে এরকম ভাবে নিতে হবে। চলো আমি এখানে লিখি যে 21, 47, 86 আর হচ্ছে কি তোমার 138। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
21, 47, 86 এবং 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে এদের আমরা কি নিব? এইচসিএফ নিব। আচ্ছা, এইচসিএফ নেওয়ার জন্য ফার্স্ট যেহেতু আমাকে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে, তাহলে আমরা থিওরেম থেকে আমরা কি বলবো যে ডিফারেন্স গুলো নেব। প্রথমে এর সাথে ডিফারেন্স নাও। তাহলে এর সাথে ডিফারেন্স নিলে কত হচ্ছে? 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, 4 থেকে 2 বাদ দিলে বেশ। এরপরে এর সাথে এর নিব। 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, 8 থেকে 2 বাদ দিলে 6। এরপরে এর সাথে এর নেব। 8 থেকে 1 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার 7, 13 থেকে 2 বাদ দিলে হচ্ছে গিয়ে 11। ব্যাস, এটা দিয়ে তো সবগুলো হয়ে গেল। 3টে হয়ে গেল। এবার এটার সাথে এটা শুরু করা। 16 থেকে 7 বাদ দিলে 9, 5, 39। তারপরে এটার সাথে এটা 8 থেকে 7 বাদ দিলে 1, 13 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 9, 91। লাস্ট হচ্ছে কি তোমার 86 থেকে এটা বাদ। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 2, 8 থেকে 6 বাদ দিলে হবে 2, আর 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে গিয়ে কত? 5। এবার আমরা কি করবো? সব থেকে ছোট দুটো সংখ্যা চুজ করবো, যাদের ডিফারেন্স নিব। সব থেকে ছোট সংখ্যা আমি এই দুটো দেখতে পাচ্ছি। এই দুটো সংখ্যার ডিফারেন্স যদি নেওয়া হয় তাহলে 13 হবে। 13 দিয়ে সমস্ত কিছু ডিভিজিবল হচ্ছে, তাহলে এইচসিএফ কত হবে? 32। বুঝতে পারলে? হ্যাঁ, একই ভাগশেষ ভাগ করে তাহলে এরকম। করে। তাহলে এরকম। আর যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে বিয়োগ করে নেবে। দেখা গেলো 5 বলা আছে, তাহলে এখানেও 5 বিয়োগ করবে, এখানেও 5 বিয়োগ করবে। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল মোটামুটি। তাহলে এবার আমরা, আর কোনো কিছু ডাউট আছে? একটা কোশ্চেন হলো না, না? কোশ্চেনটা দেখতে, এই কোশ্চেনটা দেখতে হতো। আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি দেখবো। ওই 51 নাম্বারটা হয়েছে, অনেক ক্যালকুলেশন হয়ে গেছে। 51, 51 ওই যে কে ধরে নিয়ে ওটা করছি। 23-এর, আচ্ছা 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করে, যাকে 18, 24, 18, 21, 24 দিয়ে ভাগ করলে ক্রমণে 7, 10 এবং 13 ভাগশেষ থাকে। 18 থেকে 7 বাদ দিলে 11, 21 থেকে 9। করার পরে হ্যাঁ, তাহলে ওরকম ভাবেই করতে হবে, ওরকম ভাবেই করতে হবে, এটা কিছু করা যাবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক। দাদা আরেকটা হ্যাঁ, বলো। 59 59 করে দাও অঙ্ক। হ্যাঁ করে দিয়েছিলে। আচ্ছা, এখানে 4 অঙ্কের বলে দিয়েছে যে, এটা তো সুবিধা হয়ে গেল। আমি 4টা 9 দিয়ে ভাগ করবো। হ্যাঁ হ্যাঁ, 4টে 9 দিয়ে ভাগ করবো। এবার দেখো প্রতি ক্ষেত্রে কি বলেছে, ভাগশেষ কত? 9, 24। দেখে নাও ডিফারেন্স গুলো সেম হচ্ছে কিনা। 12 থেকে 9 বাদ দিলে কত? 3। 27 থেকে 24 বাদ দিলে সেম। সব সেম হচ্ছে, তাহলে এটাকে ডিফারেন্স, এটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, দিয়ে হিসেব করতে হবে। এই সরি, হিসেব বলছি, কি করতে হবে জানো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এলসিএম হ্যাঁ এলসিএম করতে হবে। এলসিএম করে যেটা হবে সেটাতে ডিভাইড করো, যেরকম বলেছে সেরকম হবে আগের অঙ্কটার মতে। আর তারপরে ওই 3 হচ্ছে সমান, তো তার জন্য হ্যাঁ, 3 মাইনাস করতে হবে। আর যদি ওই দ্বিতীয় সমান না হয় সমান না হলে, ডিফারেন্স যদি সমান না হয়, তাহলে তোমাকে তোমাকে তো কিছু একটা বলে দিবে। একটা তো বলতে হবে যে এদের প্রতি ক্ষেত্রে ভাগশেষ তোমার কিছু একটা বলে দিচ্ছে, তখন দেখা গেল আমাকে ডিফারেন্স সেম বললো না। ডিফারেন্স যদি সেম না বলে দেয়, তাহলে এখানে কোনো কিছু একটা বলে দিবে, 3, এখানে 5, এখানে 7, তাহলে আমরা সাবট্রাক্ট করে করবো এবার। আচ্ছা ওটা দেখবে ঠিক থিওরিতে আছে। লেখা আছে। এটা থিওরিটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু গোলমালিয়ে যাবে পুরো। এই সেম এলসিএম এর জাস্ট তিনটে যে সূত্র আছে, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে।
আর অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করে নিন। মানে কিছুদিন পর পর কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না, পারবে না করতে, ভুলে যাবে আবার। এটা তো হয়ে গেছে। আচ্ছা, এখানে ত্রিভুজ আমরা পরে করবো। হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল সব অঙ্ক হয়েছে। এটা না করিনি আর। দেখো কি মনে হচ্ছে, কতটা করেছিলাম রেক্ট্যাঙ্গেল? 43 হয়ে গেছিল না? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, 43 দেখো তো। দেখো, দেখে কি মনে হচ্ছে, পারবে করতে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? পারবে করতে আশা করি। পেজ নাম্বার যেন কত এটা? পেজ পেজ নাম্বার 509। 509 কোশ্চেনগুলো দেখো, তাহলে এই চ্যাপ্টারটাও শেষ করে দিই। যে কয়েকটা অঙ্ক আছে হাতে, মানে যেগুলো পারবে সেগুলো স্কিপ করে দেবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল। দৈর্ঘ্য প্রস্থ যদি না না বোঝা যায়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা কি করবো, নিজের মতো করে ধরে নেবো এক্স। ক্ষেত্রফল কত হয়ে গেল, x5 হয়ে গেল। দৈর্ঘ্য অর্ধেক করলাম, তাহলে দৈর্ঘ্য যদি অর্ধেক করি তাহলে কত হয়ে যাবে, x/2। প্রস্থ যদি 3 গুণ করা হয় তাহলে কত হয়ে যাবে, 3y। তুমি x y এর জায়গাতে অন্য কোনো কিছু সংখ্যাও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল 3xy/2, মানে কত পেয়ে গেলাম, 1.5xy। এটা এটা 1xy, এটা হচ্ছে 1.5xy, ডিফারেন্স কত হয়ে গেল, 0.5xy। প্রথমে ক্ষেত্রফল কত ছিল, xy, xy এর পরিবর্তন 0.5xy, তাহলে 100 তে কত 30% বৃদ্ধি পাবে। বোঝা গেল? হ্যাঁ, বেশ, শুধু দেখো যে কোন অঙ্কগুলো পারবে। 44 কি বলছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে তাহলে আমি বলি, একটা সিমিলার কোশ্চেন আছে। 25%, 25% মানে 1/4। দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা মানে দৈর্ঘ্য তুমি 4x নিয়ে নাও। দৈর্ঘ্য হচ্ছে কত, 4x। আচ্ছা, কোনো সময় আমরা যখন এরিয়ার অঙ্ক করব, কোনো সময় কিন্তু 4 ধরবো না। শুধু 4 ধরলে কিন্তু হবে না, কিছু কিছু জায়গায় কিন্তু ভুল হয়ে যেতে পারে। এখানে এক্স টেক্স কোনো কিছু একটা ধরে নিবে। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে গেল, 4x। দৈর্ঘ্য হচ্ছে কি তোমার 4x, আর প্রস্থ হচ্ছে কি তাহলে, আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল একই রাখতে হবে। তাহলে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, আর এদিকে হচ্ছে কি এরিয়া। 25% বৃদ্ধি পেয়েছে মানে 4 থেকে 1 ইউনিট বেড়ে গেছে, মানে কত হয়ে গেল, 5x। ক্ষেত্রফল আমি একই রাখবো। আচ্ছা, ক্ষেত্রফল একই রাখবো মানে কি, ক্ষেত্রফল আমি ধরে নিলাম 4 আর 5 এর এলসিএম যদি করি, তাহলে ক্ষেত্রফল আগেও 20xy হবে, এখনো 20xy হবে। আগেও 20xy ছিল ক্ষেত্রফল, এখনো 20xy। তাহলে প্রস্থ এবার তুমি বলো এখানে কত করতে হবে। এখানে 5x করলে নিশ্চয়ই এখানে 4y করতে হবে, সরি, এখানে 5y করলে ওয়াই। এখানে নিশ্চয়ই 4y করতে হবে, তাই না? তাহলেই তো ক্ষেত্রফল সমান থাকবে। তাহলে তুমি বলো কত কমালে, 1 ইউনিট কমালে কততে, 5-এ। তাহলে 100 তে কমালো, কত কমালো, 20%। তাহলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? প্রস্থ শতকরা তাহলে 20% হ্রাস করাতে হবে। একই রকম ভাবে নিশ্চয়ই এটা পারবে 45-এরটা। বুঝছো? হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে তুমি এক্স ওয়াই, এই অঙ্কের ক্ষেত্রে ধরা যায়, এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 20%, পরের পরের কোশ্চেনটা বলছি, 20% মানে 1/5।
মানে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলো, মানে 5 থেকে 4 হলো। এরকম ভাবে ধরেও করা যায়। কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু এরিয়ার স্কোয়ার করতে হয়, তো স্কোয়ার করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেই জন্য আমি বলি এক্স ধরেই করো। তাহলে এরিয়া কি হয়েছে, তোমার দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে, মানে 5 থেকে 4 হয়েছে। ক্ষেত্রফল যদি তোমাকে সেম রাখতে হয়, তাহলে এটা 5 থেকে 4 হলে এটা কি হয়ে যাবে, 4 থেকে 5 হবে। মেন তথ্য হচ্ছে এটা। আর তোমাকে ওদিকে লিখতে হবে না যে ক্ষেত্রফল যদি সেম রাখতে হয়, তাহলে এটা 5 থেকে 4 অনুপাত হলে এটা 4 থেকে 5 অনুপাত হতেই হবে। বা আরো শর্টে যদি আমি বলি যে ক্ষেত্রফল যদি সেম থাকে, তাহলে 20% মানে কত, 20% মানে হ্রাস। ধরে নাও 100 থেকে কত হচ্ছে, 80 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল যদি সেম রাখতে হয়, তাহলে তোমাকে 80 থেকে 100 তে যেতে হবে। মানে 20 বাই কত হতে হবে, তাহলে 80 তে কত বাড়ালে, 80 তে বাড়ালে তুমি হচ্ছে কি 20, 4 4 25 100, 25%। হয়তো এটা বুঝতে পারবে না তারা। কি বলেছে, দৈর্ঘ্য 20% হ্রাস। দৈর্ঘ্য মানে কত, 100। তাহলে দৈর্ঘ্যটা কি হয়ে গেল, 80 হয়ে গেল। ক্ষেত্রফল তোমাকে যদি একই রাখতে হয়, তাহলে এটা যদি লেন্থ হয়, তাহলে ব্রেথ কেমন হতে হবে, ব্রেথকে 80 হতে হবে, এটাকে কত হতে হবে, 100। তাহলে তো এরিয়া সেম হবে। কারণ এরিয়া মানে তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা গুণ করে দেখো কত হয়ে যাবে, এটাও 8000, এটাও কত হয়ে যাবে, 8000। তাহলে তুমি কত হ্রাস করলে, যেটা হ্রাস করলে সেটা হচ্ছে 20 ইউনিট, কততে, 80 তে। তাহলে ভ্যালু কত, 1/4। 1/4 মানে কত, 25। তাহলে আমি বলছি যে এখানে না বলে, এত কিছু না বলে, যদি যে কোনো একটা আমাকে বলে দেখ না কেন, লেন্থ বলে দেখ অথবা তোমাকে ব্রেথ বলে দেখ না কেন, যে কোনো একটা বলে দিবে যে লেন্থ আমি 20% বৃদ্ধি করলাম, হ্রাস করলাম। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, দৈর্ঘ্য 20% হ্রাস করা হবে। তাহলে দৈর্ঘ্য 100 থেকে কত হয়ে গেল, 80। তাহলে প্রস্থ থেকে কি হতে হবে, ক্ষেত্রফল একই রাখতে হলে 80 থেকে 100 হতে হবে, তাহলে হবে না। তাহলে কত বৃদ্ধি করলে, 20, কততে, 80-তে। মানে 1/4, 1/4 মানে কত, 25। এরকম ভাবে করা যায়। তোমাদের পার্সেন্টেজ করেনি না, সেই জন্য এই কনসেপ্টটা এই জায়গায় হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, নাহলে ওরকম ভাবে পড়ে। আচ্ছা, এবার কোশ্চেন নম্বর 46 দেখো। এটা পারবো মনে হয়। করে নিও তাহলে। 47, এটা একটি হয়ে- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি, এটা পারবে করতে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রটি পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি করবে, পারবে করতে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এত পার্সেন্ট, আয়তক্ষেত্রের পরিসীমা, এটাও পারবে করতে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি, বস্তু 1 সেমি হলে পরিসীমা কত, এটাও পারবে, পারবে না। হ্যাঁ, কর্ণ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান কি, রুট আবার 25 মাইনাস 28, পারবো। 50। এটাও পারবি গো, সহজ আছে। পারবে না, 60%। 20% মানে 1/5, 60% মানে কত, 3/5। হ্যাঁ, পারবো। দৈর্ঘ্য কি বলেছে, প্রস্থের 60%। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 60%, প্রস্থের 60%। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60%, আচ্ছা 60% বেশি, তাই তো বলছেন 60% বেশি। প্রস্থ যদি 5x হয়, 3 বেশি মানে কত হয়ে গেল, 8x। এদের ডিফারেন্স কত, 3x। 3x সমান কত, 24, x সমান কত, 8। ক্ষেত্রফল তাহলে কত হয়ে গেল, ক্ষেত্রফল হচ্ছে 8x ইন্টু 5x, 5 40, x মানে কত, 8 তার স্কোয়ার মানে 64, 4 4 16 6, 2560। এই 2560
অ্যান্সার মুখস্থ রাখা ভালো, কারণ পরীক্ষাতে তুমি যদি না করতে পারো কোনো ক্যালকুলেশন 2560 থাকে, তাহলে অ্যান্সার নেই বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা চলো, এরপরে পরেরটা দেখো তো। দুটো ইকুয়েশন হবে। পারবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের, দেখো এটা কি বলেছে। এটা তো পরিসীমার অনুপাত বলেছে। হ্যাঁ, দৈর্ঘ্য পরিসীমার অনুপাত 1:6। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গ সেমি হলে 288 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য এক্স, পরিসীমা আমাকে বলেছে কত? দৈর্ঘ্য যদি এক্স হয়, আমি এখানে দৈর্ঘ্য লিখছি পরিসীমা, তাহলে কত? 6। প্রস্থ তো আমি জানি না, তাহলে প্রস্থ আমি ওয়াই ধরে নিলাম। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 6x। 2 দিয়ে কাটলাম 3x। x, সরি, y সমান তাহলে কত হয়ে গেল? 3x মাইনাস 6 দিস ইকুয়ালস 2x। y সমান পেয়ে গেলাম 3x মাইনাস 6 দিস ইকুয়ালস টু 2x। তাহলে আমাকে বলেছে আয়তক্ষেত্রটির, আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে কত হয় ক্ষেত্রফল আমার? 88। দৈর্ঘ্য হচ্ছে কি এক্স, আর প্রস্থ যেটা পেলাম, তোমরা দেখবে, হ্যাঁ আমি কিন্তু অনেক সময় ভুলভাল লিখে দেবো আবার। 280। এক্স। এক্স সমান হচ্ছে, আছে কিন্তু পড়াতাম না তোমাদের, আমি দেখছিলাম যে রিপ্লাই না আসলে আমি ঘুমিয়ে পড়তাম। এক্স সমান কত হয়ে গেল? 12। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 12। এটা অ্যান্সার। পরেরটা পারবো। 53 পারবে, তাহলে 54 কি বলেছে দেখো। 54 পারবে আশা করি। পারবো। বেশ, তোমাদের চ্যাপ্টার শেষ। এই 4টা অঙ্ক দেখে নাও। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় নিলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার? দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত 3:2, তার মানে দৈর্ঘ্য যদি আমি 3x নিই, প্রস্থ হচ্ছে 2x, পরিসীমা কত হয়ে গেল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 3x প্লাস 2x। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত পেয়ে গেলাম, বলেছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে 12 কিমি অতিক্রান্ত দূরত্ব এটা, পরিসীমা বরাবর ঘুরবে না, তাহলে এখান থেকে জার্নি শুরু করেছে, এই পথ এরকম ভাবে যাচ্ছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এখানে ঘুরে এলো। এরকম ভাবে ঘুরতে কত সময় লাগে? সেটা হচ্ছে 8 মিনিট। তাহলে আমি এখানে কি করলাম? 12 দিয়ে ডিভাইড করলাম। তাহলে এখানে যেটা দেখো, এখানে কিমি পার ঘন্টায় আছে, ইউনিট কিমি পার ঘন্টায় আছে, তাহলে নিশ্চয়ই এই পাশ সময়টাও কি হতে হবে? ঘন্টায় হতে হবে। তাহলে 8 মিনিটকে আমরা কি করবো? 60 দিয়ে ভাগ করবো। বলো, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ। এবং এক্সটা আমি ধরিনি, মিটার পিটার কোনো কিছু ধরিনি, কারণ এখানে কিমি পার ঘন্টায় আছে, তাহলে এক্স এর ভ্যালু কিমিতে আসবে। তাহলে ক্যালকুলেশন করে নি। 12 5 কত? 60।
2 দিয়ে যদি কাটা যায় তাহলে কত হলো? 4। 5x this equals to 4/5, x সমান হচ্ছে 4/25। এত কিমি। কেন কিমিতে এলো? কারণ এখানে কিমি পার ঘন্টায় দেওয়া আছে সেই জন্য। তাহলে 4, আচ্ছা চেয়েছে কি? পার্কের ক্ষেত্রফল চেয়েছে। তার মানে পার্কের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। বর্গমিটারে চেয়েছে, তাহলে কিমিকে মিটার করে নাও। 1000 মিটার। 25 4 140, 160 মিটার। 160 মিটার যদি হয় তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? 3x। 480। প্রস্থ কত হয়ে গেল? 2y, সরি 2x। 2x মানে হয়ে গেল তোমার, কত আছে এটা? 160 মানে 320। তাহলে এটাকে গুণ করে নিতে হবে। গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। ডিজিটাল সাম ইউজ করো। অপশন কি সেম আছে? ডিজিটাল সাম। চলো গুণ করবো। 480, ক্ষেত্রফল বলেছে 320। 8 4 12 মানে কত? 3। 3 2 5 মানে 3 2 5। 5 3 কত? 15। 15 মানে কত? 6। 6 কোথায় যাবে? 6। 5 2 7 1 8। আচ্ছা এখানে দেখো প্রথম অপশনটা আমি দেখছি। প্রথম অপশনে কি হচ্ছে? 6 আর 3 9 মানে ডিজিটাল সাম 5। কি ব্যাপারটা হচ্ছে? 5 3 8 একে 9 মানে এখানে 5। 5 3 8 একে 9 তার মানে 6 মানে। তাহলে সি এর অ্যান্সার। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি পরিসীমা 34 কর্ণের দৈর্ঘ্য পারবে করতে। 57 58, 58 হচ্ছে তোমাদের লাস্ট অঙ্ক। 57 দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়। প্রতি মিটারে 53 টাকা হিসাবে পার্কের চারদিকে বেড়া দিতে এত টাকা খরচ হলো। পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার? পারবে তো নাকি? হ্যাঁ, সহজ কোশ্চেন আছে। এক্স হ্যাঁ এজ ধরেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। চলো পরেরটা। 60 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। বাকি অঞ্চলে বাগান আছে। বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কতটা চওড়া? ফার্স্টে কি পুরো মাঠটা ক্ষেত্রফল বলবো? হুম হুম। আচ্ছা অঙ্কটা করি এবার হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে যদি হয়। দেখি কি বলেছে। 60 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝ বরাবর, প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে। তাহলে রাস্তাটা আমি ধরে নিলাম x মিটার চওড়া। তার মানে 2400। এটা হচ্ছে কি তোমার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পেলাম 2400। শুধু যদি রাস্তার ক্ষেত্রফল বের করি তাহলে কত হয়ে যাবে বলতো? 60x প্লাস 40x মাইনাস x তার স্কোয়ার। এক্স এক্স কেন ধরবো দাদা? এখানে তো বলে দিচ্ছে না। 60 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝ বরাবর বলেছে পাখি হচ্ছিল বাগান আছে। বলেছে না রাস্তাটি কতটা চওড়া। ওই ছবিটা আঁকি। এই বরাবর একটা রাস্তা আছে, এই বরাবর একটা রাস্তা আছে। মাঠের মাঝ বরাবর বলেছে, তাহলে এই বরাবর একটা রাস্তা আছে। রাস্তাটা কতটা চওড়া সেটা আমি ধরলাম এক্স। সেটা আমি ধরলাম এক্স। অন্য কোনো ভাবে করা যাবে?
তো দুইভাবে করা যাবে, ঠিক আছে? দুইভাবে কিভাবে করা যায়? আমি যদি বলি রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে বলো তো কত হবে রাস্তার ক্ষেত্রফল? 60x প্লাস 291 হুম মাইনাস করে দিলে আছে হ্যাঁ, মাইনাস করে দিলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে। আমি ইকুয়াল 291। হ্যাঁ, তাহলে কত হয়ে গেল? 291, 291 হয়ে গেল। সেটা আমি মুছে, তাহলে এটা ক্যালকুলেশন হলো কত আসছে বলো? 90x, আমি ওই পাশে নিয়ে চলে গেলাম একই দিকে, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 291 দিস ইকুয়ালস টু 0। এবার এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, আর নাহলে ভ্যালু বসিয়ে দেখতে হবে। কিন্তু এটা কঠিন হয়ে গেল না এরকম ভাবে? চলো এভাবে করে নিই, তারপর আর ওখানে বসিয়ে দেখবো। সুবিধাতে একটা না একটা তো হতে হবে। 291, 9 দিয়ে 11, 3 দিয়ে কত হচ্ছে? 3 7, 3 8 14, 3 9 27, 3 9 27, 3 7 কত? 21, 90 নিয়ে আসতে হবে। ঠিক করলাম? আমি মিডিল টার্ম লিখেছিলাম। মিডল টার্ম হচ্ছে গিয়ে তোমার যেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিয়ে দিবে, তোমাকে দেখতে হবে যে এক্স স্কোয়ারের সামনে কোন টার্ম আছে, কোন ধ্রুবক আছে কিনা। এখানে কোনো কিছু নেই, মানে 1 আছে। আর এখানে কত আছে? 291 আছে। তুমি বিয়োগটা ঠিক করেছো তো? 2409, 10 থেকে 9 বাদ দিলে 109, আর 291 ঠিকই আছে। হ্যাঁ, এবার শোনো না কিভাবে করবো আমরা। 291 এর সাথে 1 কে গুণ করলাম, এটার সাথে এটা গুণ করে তারপরে কি করতে হবে? 90 কে অ্যাডজাস্ট করতে হবে, মানে গুণ করে কত পেলাম? 291। তাহলে 291 যদি হয়, তাহলে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 3 9 27, 2 1 3 7 কত? 21। আর কি যাচ্ছে এমন, এবার এটাকে এমন ভাবে আমাকে ব্রেক করতে হবে দুটো সংখ্যাতে, যাতে করে যোগ বিয়োগ করে কত আসে? 90 আসে। এমন ভাবে ব্রেক করতে হবে যাতে যোগ বিয়োগ করে আমাকে 90 নিয়ে আসতে হবে। বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? তাহলে এরকম ভাবে তো এখানে তো মিলটার্ম ফ্যাক্টরই হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কোনো কিছু একটা ভুল করছি আমি। দেখো তো ভালো করে কি ভুল হলো। এরকম না হলে পারছি না, এখানে বসিয়ে দিচ্ছি। বাগানের ক্ষেত্রফল 2109, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বাদ দিলাম। রাস্তার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাবো কত? 2109। একই তো জিনিস আসবে। আচ্ছা, এখানে না, ওখানে দেখো কি ভুল করেছি নোটসটা। মানুষ কত বড়, একটু স্লিম মিস্টেক হলে হবে। কেন হয়নি দেখো ভালো করে। সব ঠিক ছিল, কি ভুল আছে বুঝতে পেরেছো? কি ভুল আছে? এই জায়গায় ভুল আছে। কত হবে বলো? 40 আছে না, 40 মিটার, তাহলে কত হবে? 40x হবে না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100x। আচ্ছা, মিলটা ভেক্টরটা দেখে নেবো
কত পেলাম এখানে 100x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 291 সবগুলোকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 291 আমার কাজ হচ্ছে এক্স স্কোয়ারের সামনে কি আছে 1 আছে আর এখানে 291 এই দুটোকে গুণ করে কত পেলাম 291 এটাকে ভেঙে নাও 3 দিয়ে 3 9 27 এর সাথে 21 তাহলে দুটো সংখ্যা পেয়েছি 97 এবং কত 3 এই যে যোগফল কত হচ্ছে 100 হচ্ছে তাহলে এক্স স্কোয়ার তোর যে লিখবো মানে এমন ভাবে যোগ বিয়োগ করে লিখতে হবে যাতে করে 100 আসে তাহলে আমি দেখতে পাচ্ছি একটা 97x লিখতে হবে আর একটা মাইনাস 3x লিখতে হবে প্লাস 291 দিস ইকুয়ালস টু 0 x কমন নিলে কত হয়ে যাবে x মাইনাস 97 মাইনাস 3 কমন নিলে কত হয়ে যাবে x মাইনাস 97 x মাইনাস 97 কমন নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে x মাইনাস 3 দুটো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে x সমান কত হবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে রাস্তাটি কতটা চওড়া 3 মিটার বোঝা গেল হ্যাঁ আচ্ছা তোমাদের একটা কাজ দেবো সেটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা করে নাও আর তোমরা দেখবে আজকে আমি দেখছিলাম ওই স্কোয়ারের অঙ্ক দিল 1 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো তোমরা করো স্কোয়ারের এরপরে আমি শুক্রবার করাবো তোমাদের 1 থেকে 30 পর্যন্ত তোমরা করে আসবে নিজেরা খুব সহজ সহজ অঙ্ক আছে এটা হয়ে গেলে আমরা ট্রায়াঙ্গেলে চলে যাবো তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বড় ক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত দেখো পারবে এই কারণ আমি স্কোয়ারের তোমাকে সমস্ত ফর্মুলা সমস্ত কিছু বলে দিয়েছি স্কোয়ার এমনিতেই সহজ তাহলে করে এসো আজকে এইটুকুই থাক শুক্রবারে কখন শুক্রবার 9:30টায় করাবো হ্যাঁ আগে থেকেই করো 9:30 ঠিক আছে